চিৎকার করে বিশ্বব্যাপী শুরু হচ্ছে ভারতের অর্থনীতি সাংঘাতিক উন্নতি হচ্ছে, হুইচ ইজ ট্রু। পার্ট অফ পিপল অর্থনীতির সুবিধাটা নিচ্ছে, কিন্তু বিশ্বের কোনো অর্থনীতি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে শুরু করে কোনো অর্থনীতি স্টেবল হয় না যদি না সেই অর্থনীতির নিচু ক্লাস পর্যন্ত সামহাও আসে। ভারতে এখনো কোটি কোটি লোক আছে, শোনা যাচ্ছে 70% লোক $1 নিচে তাদের আয়। এই টাকাটা নিচের দিকে আসছে না কেন, কি আপনি মনে করেন কি যে উন্নতিটা হচ্ছে সেই উন্নতির অংশ সাধারণ মানুষের কাছে আসছে না কেন? না না, এটা একটা আনইভেন, যে কোনো ধনতন্ত্রে আনইভেন গ্রোথটা একটা অত্যন্ত বাস্তব ব্যাপার। এখন আনইভেন এই যে গ্রোথটা আমরা ভারতবর্ষে দেখেছি, সেই নিয়ে ভারতবর্ষের রাজনীতিবিদরাও যথেষ্ট চিন্তিত, কারণ আজকে মাওয়িস্টদের দখলে প্রায় 130টা জেলা চলে গেছে। মাওয়িস্টে চলে গেছে, হ্যাঁ সেটা তো যাবেই। আপনি যদি নাকি ফ্রি গণতন্ত্রের কথা বলছেন, এগুলো যদি ওপেন ডিসকাশন না হয়, মাওয়িস্টে গেলে কিছু আসে যায় না। ওটা একটা স্টেজে মাওয়িস্ট, নেপালে তো মাওয়িস্ট গভর্নমেন্ট আছে, কি করতে পারতেছে? ওরা বিপ্লব করা একটা কথা, আর হলো অর্থনীতি ডিফারেন্ট জিনিস। এখন আপনাদের এটা, আমি যেটা মনে করছি, এটা ওয়ে আউট করতে হবে যাতে নাকি যে উপরে যে উন্নতি হচ্ছে, বিশাল বিশাল টাকা আপনারা উন্নতি করছেন, সেটা সামহাও নিচের দিকে যেতে হবে। কিভাবে যেতে হবে সেই ফর্মুলা আমি মনে করি না সরকার কিছু করতে পারে। প্রাইভেটলি আপনি ইউনিসেফ ফর্মুলা নিতে পারেন, প্রাইভেট কোনো ফর্মুলা আছে কিনা সেই বিষয়ে আমি জানতে চাচ্ছি। না না, এটা তো কোনো ম্যাজিক ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ব্যুরোক্রেসি এবং কর্পোরেটের বিভিন্ন রকম লোভের জন্য ভারতের আদিবাসী সহ একটা বড় অংশই এই উন্নতির শরীক হতে পারেনি, যার ফলে ভারতের একটা বিরাট অংশের লোক এর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং যেখান থেকে মাওবাদীরা রসদ সংগ্রহ করছে। আচ্ছা, সেটা তো করতেই পারে, কারণ যখন সাপ্রেশন থাকে তখনই এটা বিদ্রোহ আসে। আমার মনে হয় যদি নাকি ভারতের গণতন্ত্র ভালোই কাজ করছে পারেনলি মনে হয়, সেই গণতন্ত্র যদি খোলামেলা কাজ করে তাহলে মাওবাদী সমস্যাটা থাকবে না। কিন্তু পশ্চিমবাংলায় সমস্যা ছিল, কারণ পশ্চিমবঙ্গে না, মাওবাদী সমস্যা ভারতের অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা সব রাজ্যে এখন ছড়িয়ে গেছে। এখন ভারতের কোনো রাজ্যই প্রায় মাওবাদী থেকে বিচ্ছিন্ন নয়, সব রাজ্যেই মাওবাদীরা ঢুকে গেছে এবং এর একটা বড় কারণই আনইভেন ডেভেলপমেন্ট। এবং এটা কোনো সন্দেহ নেই, আমাদের প্রধানমন্ত্রী বারবার করে বলছেন মাওবাদী সমস্যা ভারতের একটা বড় সমস্যা, কারণ একটা বড় অংশ এই ডেভেলপমেন্টে শরিক হতে পারে। মাওবাদী সেই বিষয়টা বোধহয় সাময়িক, এটা আমার মনে হয় না দীর্ঘস্থায়ী হবে। না না, এটা সাময়িক না, এটা এসছে। আপনি যে প্রশ্নটা করবেন সেই আনইভেন ডেভেলপমেন্ট থেকে এই মাওবাদী সেই ব্যাপারে আপনি বলছেন না কিছু, কোনো নির্দিষ্ট ফর্মুলা এখনো ভারত করতে পারছে না। আমার যেটা ধারণা সেটা হলো ভারতের সরকার, ভারতের সরকার তো একটা সমাজতান্ত্রিক স্টেপ নিয়েছে। যেমন আমাদের নেগরা প্রজেক্ট আছে, 100 দিনের কাজ। ভারতের প্রতিটা লোককে, গ্রামের লোক যাতে 100 দিনের কাজ পায়, নেগরা, সেই প্রজেক্ট নেওয়া হয়েছে। 100 দিনের কাজ একটু বলেন, ব্যাখ্যা দেন আমাদের শ্রোতাদের জন্য। 100 দিনের কাজ মানে কি, অর্থ কি এটা? না, 100 দিনের কম্পালসারি কাজ মানে গ্রামের লোকেদের কর্মসংস্থানের জন্য কেন্দ্রীয় সরকার থেকে যাতে মিনিমাম তারা যাতে 100 দিনের কাজ পায় সেই ব্যাপারটা সুনিশ্চিত করতে। শুধু তাই না, 100 দিনের কাজ প্রতিদিন তারা 100 টাকা করে, যেটা বাংলাদেশি টাকা তখন 120 টাকা হবে বা আমেরিকান টাকায় $2.5 হবে, সেই ন্যূনতম মজুরি যাতে তারা পায় সেটার ব্যবস্থা করা হয়েছে। এবার এই নেগরা বলে এটাকে, এবং কিন্তু দেখা যাচ্ছে নেগরা কাজটাতে ইমপ্লিমেন্ট করতে গেলেও এই যে জনগণের যে মজুরি, যেটা 100 টাকা বা 150 টাকা বাঁধা হয়েছে, সেটা তো জনগণের হাতে পৌঁছাচ্ছে না। অনেক থেকে দেখা গেছে তাদেরকে 20 টাকা 50 টাকা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকাটা ঠিকাদারদের পকেটে গেছে, বাকি টাকাটা ম্যাজিস্ট্রেটদের পকেটে গেছে, বাকি টাকাটা ব্যুরোক্রেসির পকেটে গেছে। এইগুলো প্রাইভেট দিয়ে করা যায় না? কোনো ওই যে আমাদের ডক্টর ইউনুসের মতো সংগঠন বা ওয়েলফেয়ার টাইপের সংগঠন, প্রাইভেট সংগঠন, সরকার গেলে তো কিছু চুরি করবে। সময় দিতে হবে। সেটা হলো কি, আমি বাংলাদেশের অবস্থা যেটা দেখি যে এমপি যারা পলিটিশিয়ান তারা গুন্ডা এবং মূর্খ, এরাই সমস্ত। অথচ গণতন্ত্র কিছু করার নাই। মানুষ যদি গুন্ডাতন্ত্রে ভোট দেয় তো সে তো এমপি, সেই তো ক্ষমতা থাকবে। তো এই জাতীয় অল্টারনেটিভ কিছু করতে হবে, গণতন্ত্রের পাশাপাশি অল্টারনেটিভ কিছু করতে হবে, যাতে নাকি প্রাইভেট বা ওয়েলফেয়ার সামথিং, যে সংগঠনগুলো সরাসরি $1 রোজগার যাতে তাদের সাথে কাজ করে। কি বলেন, আপনার কমেন্ট কি? না, আমার মতে বাংলাদেশে কি আপনাদের এনজিওদের দিয়ে আলটিমেটলি কি কোনো ডেভেলপমেন্ট পসিবল হয়েছে? আমার তো মনে হয় না হয়েছে, এটা সম্ভব নয়। ডেভেলপমেন্ট পৃথিবীতে আপনি যদি ডেভেলপমেন্টের হিস্ট্রি দেখেন তাহলে একটা পথে ডেভেলপমেন্ট হয়, সেটা হচ্ছে জনগণের এন্টারপ্রেনারশিপ, এবং সেই এন্টারপ্রেনারশিপের জন্য ক্যাপিটাল ইনফিউশন। তাদের জন্য ক্যাপিটাল দিতে হবে জনগণের হাতে, এবং জনগণের মধ্যে যে এন্টারপ্রেনারশিপ আছে সেই শক্তিটাকে বিকাশ করতে হবে।
ডক্টর ইউনূসের ফর্মুলা কিছু কাজ হচ্ছে, ডক্টর ইউনূসের ফর্মুলা। হ্যাঁ, ডক্টর ইউনূসের ফর্মুলা থেকে ডক্টর ইউনূসেরও তো সেই পরিমাণ ক্যাপিটাল নেই বলবো আমি, যে বেসিক্যালি আরো যে পরিমাণ ক্যাপিটালের দরকার ছিল বাংলাদেশের উন্নতির জন্য সেটি তার হাতে আছে, তার হাতে নেই। তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে সেসব কোনো উন্নতি সম্ভব না যদি একটা ছেড়ে গিয়ে যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার না থাকে। একই সাথে জনগণকে ব্যবসা করা একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আমি পরিবাদী চিন্তাবিদ হিসাবে বলছি ডক্টর ইউনূসের ফর্মুলা চূড়ান্ত ফয়সালা না। একটা ইন্টারিয়াম পর্যায়ে কিছু লোকের উন্নতি হবে, তারপর ক্যাপিটালিজমের যে আমি বলেছি যে ডক্টর ইউনূসের একটা স্টেপিং স্টোনের মতো। এর পাশাপাশি আপনার আরো অনেক কিছু দরকার। এর পাশাপাশি স্টেটের ইনফ্রাস্ট্রাকচার দরকার, স্টেটের সাপোর্ট দরকার, প্রাইভেট পাবলিক মানে সরকার কিছু করবে মনে করতে। সরকারের তো অবভিয়াসলি সরকারকে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার। আমি আপনাকে একটা ভালো উদাহরণ, আমি ভালো একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। আমি বিহারের উদাহরণ দিচ্ছি। আপনি জানতেন যে ভারতের সবচেয়ে বাজে রাজ্য ছিল বিহার, যেখানে ভারত 8% 9% থেকে বেরোচ্ছিল, বিহার এগোচ্ছিল 3% 4% জিডিপি গ্রোথ, যা বাংলাদেশের সময় ছিল। এবং বিএনপির আমলে বাংলাদেশে যা দুর্নীতি হয়েছে, বিহারের লালুর আমলেও দুর্নীতি একই পরিমাণ হয়েছে, যার জন্য বিহার এবং বাংলাদেশকে আমরা প্রায় কম্পেয়ার করতাম দুটো দেশেরই আইনের দুর্দশার জন্য। কিন্তু আজকে আপনি অবাক হবেন যে 2009 সালে ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে, যে রাজ্যে সবচেয়ে বেশি ভালো করেছে, সেটা মহারাষ্ট্র। এখানে একটা বেশ বিষয় আছে। বিষয় হলো বাংলাদেশে একটা থিওরি চালু ছিল, কিছু ইকোনমিস্ট বলেছিলেন চুরি করা ভালো, চুরি করে রাষ্ট্রকে ধ্বংস হবে কিন্তু প্রাইভেট এন্টারপ্রাইজ ডেভেলপ করবে। বিহারে কি সেটাই হয়েছে? আমি কিন্তু সেটা বিশ্বাস করতে চাই না, কিচ্ছু সেসব কিছু দরকার হয়নি। বিহারে যেটা হয়েছে সেটা হচ্ছে সেফ। আজকে বিহারের মুখ্যমন্ত্রী আজকে নীতিন কুমার আজকে বলেছেন যে আমরা বিহারে যে 12% জিডিপি গ্রোথ আমরা অ্যাচিভ করতে পারলাম, যেটা আগে 3% ছিল, মানে যেটা ভারতের সব রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে নিচে ছিল বিহার, আজকে সেখানে বিহার সবচেয়ে উঠে গেল। তার কারণ উনি বলছেন যে উনি শুধু আইন শৃঙ্খলাটা ঠিক করে দিয়েছেন। উনি যেটা বলেছেন সেটা সবাইকে খুব মনোযোগ দিয়ে শুনতে হয়। উনি বলছেন যে প্রতিটা রাজ্যে বা প্রতিটা জায়গার জনগণের মধ্যে যে এন্টারপ্রেনার যে স্কিলটা আছে, ব্যবসা করার জন্য, তার নিজের ভবিষ্যৎকে ভালো করার জন্য মানুষের মধ্যে যে একটা চেষ্টা আছে, সেই চেষ্টাটাকে যদি সরকার সাহায্য করে, সেই চেষ্টাটাকে সরকার কি করে সাহায্য করতে পারে? একটা ঠিকঠাক আইনের শাসন দিয়ে। সেইটাই তো বিহারে ছিল, তার জন্য বিহারের উন্নতি হচ্ছিল না। আজকে নীতিন এসে যেটা করেছে, বেসিক্যালি এই লালুর থেকে ক্ষমতা পাওয়ার পর নীতিন গত 6-7 বছরে যেটা করতে পেরেছে, উনি গ্রামে গ্রামে গেছেন, ব্যুরোক্রেসিকে ভেঙেছেন, যেখানে যেখানে বাস্তুগুলো বাঁকা ছিল, যেখানে যেখানে ঘুষ নেওয়ার ব্যাপার ছিল, সেটাকে অনেক সরকার সাহায্য করতে পারে। না, সরকার তো সাহায্য করতে পারে না। সরকার তো কাউকে চাকরি দেয়নি, সরকার ব্যবসা দেয়নি। সরকার ব্যবসায়ীদের ব্যবসা করার নিরাপত্তা দিয়েছে, যে হ্যাঁ তোমাদের ব্যবসা করতে হলে কোনো গুন্ডা বদমাইশ ব্যুরোক্র্যাট এরা তোমাদের নাকি। ভারতের মতো গুন্ডা বান্ডার দেশ, বাংলাদেশের মতো গুন্ডা বান্ডার দেশে কিন্তু নীতিন তো সেটাই করেছে। আপনি বুঝতে পারছেন না কেন? একটা দিকে চলে গেলে হয়। আজকে বিহার ভারতবর্ষের সবচেয়ে বাজে রাজ্য ছিল ওই দিক থেকে, যেখানে আপনি ভাবুন বিহারে করাপশন এমন অবস্থায় পৌঁছেছিল, যেটা ফডার স্ক্যাম হয়েছিল। সেই ফডার স্ক্যামে আপনি ভাবতে পারেন একটা মুরগির রোজ খাবারের বিল দেওয়া হয়েছে 1000 টাকা করে। করাপশন একটা রাজ্যে কোন জায়গায় পৌঁছালে একটা মুরগির খাওয়ার জন্য প্রতিদিনে 1000 টাকা করে বরাদ্দ হয় এবং সেটা অ্যাকাউন্ট্যান্ট সাইন করতে পারে। আপনি বুঝতে পারছেন তো রাজ্যটা কোন জায়গায় করাপশন ছিল? যে মুরগির খাবারের দাম 1000 টাকা করে ছিল প্রতিদিন। মানে মুরগির খাওয়া না, মানে একটা মুরগির পেছনে খরচ 1000 টাকা প্রতিদিন। খরচ মানে তাকে 5 টাকা। দাম কত মুরগির দাম কত? আপনি বুঝছেন তো কি পরিমাণ করাপশন ছিল? তো সেই করাপশন থেকে উদ্ধার তো নীতিন অনেকটাই করেছেন। অন্তত এইটা অন্তত ব্যবসায়ীদের মধ্যে এসছে যে তারা একটা অন্তত ফ্রিলি ব্যবসা করতে পারে। এই যে ভরসাটা, এই ভরসাটা দিতে পারার জন্যই আজকে বিহার 11.4% রেটে গ্রো করেছে। আপনি লিবারেল কমিউনিস্ট, আপনি সরকারকে প্রাধান্য দিচ্ছেন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি না সরকার কোন সমস্যার সমাধান করতে পারে। সরকারি সরকার আইন শৃঙ্খলাটা না দিলে। আমি আপনাকে আর একটা কথা বলছি। আপনি এটা জানেন যে বিএনপির আমলে বাংলাদেশের বিদ্যুতের অবস্থা কিরকম ছিল? খুবই খারাপ হয়ে গেছিল। বিএনপির আমলে বাংলাদেশের বিদ্যুতের উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। কেন অর্ধেকে নেমে এসেছিল? কারণ সরকার ছিল 40 চোরের সরকার, সব চুরি করে তারা লুটপাট করেছে, তারা অন্যদিকে। হ্যাঁ, এবার ঘটনাটা কি দাঁড়াচ্ছে না কি, এটা তো আপনাকে একটা জিনিস মানতেই হবে। তাহলে বিএনপি সরকারের সময় বাংলাদেশের অবস্থা এমন দাঁড়িয়েছিল যে সেখানে যে আপনাদের যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল, সেখান থেকে লোকে স্পেয়ার পার্টস খুলে দিয়ে চলে যাচ্ছিল। আর একটা